This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জীবনে উনি প্রচুর জীবনের ওঠানামা দেখে প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে তিনি এসেছেন এবং উপমহাদেশে আমি বলছি, কিন্তু ওনার সম্পর্কেই যে আমরা যারা বাইরে, আপনার দেশের লোক নই, আমরা বাইরে থেকে ওনার ছবি, উনি একজন প্রগতিশীল মানুষ, উনি নতুন নতুন প্রযুক্তির দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, উনি পদ্মা সেতু করছেন, কিন্তু ওনার বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ হচ্ছে গণতন্ত্রকে উনি হত্যা করেছেন। আপনার কি মনে হয় আজকের এই যে পরিণতিটা আপনাদের দেখতে হচ্ছে, আপনাদের শাসনকালে গণতন্ত্র হত্যা, বিরোধীদের জায়গা না দেওয়ার যে অভিযোগগুলো বারে বারে উঠেছে, সেগুলোই আসলে এই গোটা বিষয়টা মিশিয়ে এই জায়গায় এলো, এই পরিণতিতে এনে দাঁড় করালো? আপনি শুনুন, প্রথম আপনি আসুন যে সেনা শাসিত যে তত্ত্বাবধায়ক সরকার, তারা যখন জনমতের চাপে 2008 ইলেকশন দিতে বাধ্য হল, সেই ইলেকশনে আমরা কিন্তু 3/4 মেজরিটি নিয়ে নির্বাচিত হন মানুষের রায়, আমাদের নেত্রী শেখ হাসিনা, কিন্তু এবং দু তিনটে নির্বাচন 30টি আসন পায় বিএনপি ওই ইলেকশন। 1400 সালের যে ইলেকশন, 1914 সালের 14 সালের ইলেকশনে অনেক কথা আছে, সব হয়তো বলার মতো স্পেস নেই, সেজন্য আমি বলতে চাই তারা অবরোধ ডেকেছিল নির্বাচনের বিরুদ্ধে, অপোজিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষে তিনি নিজেই বেগম জিয়াকে ফোন করে গণভবনে আমন্ত্রণ করেছিলেন এবং তিনি শুধু প্রত্যাখ্যান নয়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং তিনি কোনো অবস্থাতে রাজি হননি। আমি বলতে চাই, সেদিন যদি বেগম জিয়া গণভবনে আসতেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস অন্যভাবেও লেখা হতে পারত। কিন্তু তারপর 2018-তে আসে, 2018-তে কি হবে? তারা কিন্তু নির্বাচনে অংশ নিয়ে তারা 7টি আসন পায়। দেখা গেল তারা মির্জা ফখরুল, বিএনপির মহাসচিব, তিনি 2 সিটে কন্টেস্ট করে একটা সিটে জয়লাভ করেন বগুড়া থেকে। কিন্তু সংসদ অধিবেশন যখন শুরু হয়, তখন অন্য 6 জনকে সংসদে পাঠানো হয়, সংসদের ডেলিবারেশনে, বিতর্কে অংশ নিতে। কিন্তু মির্জা ফখরুল একদিনের জন্য কখনো নির্বাচিত এমপি হিসেবে সংসদে যোগ দেন। তার মানে এটা দ্বিচারিতায় ভরা বিএনপির রাজনীতি। শেষ নির্বাচন যেখানে বিরোধীরা বয়কট করেছিলেন, হ্যাঁ, শেষ নির্বাচনে আমরা চেয়েছিলাম তারা আসুক। তারা যখন আমি ইতিহাসের, আপনি ইতিহাসের না, আমি ইতিহাসে যাচ্ছি না, খুব সংক্ষেপে বলছি। কথাটা তো আপনাদের কাছেও এটা ভুল ব্যাখ্যা আছে, এটা আপনি দেন আর না দেন, স্পেস দেন কিংবা দেবেন না, এটা আপনাদের ব্যাপার। আপনি যা বলবেন সেটা দেখেন, কিন্তু আমার কথাটা তো আপনাকে শুনতে হবে। 24-এর নির্বাচন আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি তারা আসুক, কিন্তু তাদের দাবি হলো ওই যে তত্ত্বাবধায়ক সরকার, যেটা 5ম সংশোধনী রায় বিচারপতি
খায়রুল হক যে ব্যবস্থার প্রয়োজন নেই বলে যে রায় দিয়েছিলেন, আমরা সেই রায়কে ফলো করেছি উচ্চ আদালতে। সেখানে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে আসবে না এবং শেষ পর্যন্ত আসবে। তাহলে আমাদের দোষ কোথায়? না, একটা পারসেপশন, একটা এরকম এটা একটা প্রচার, কনস্টিটিউশনাল ব্যাপার না, ওটা কনস্টিটিউশনে নেই। তখন আমরা ওই সময় কি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করব, যেটা উচ্চ আদালত নাকচ করে দিয়েছে? তারা সেই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা ইলেকশনে অংশ নেবে না। এরকম একটা পারসেপশন আছে যে বিরোধীদের একসময় আপনারা যথেষ্ট জায়গা দেননি এবং সেগুলো তিল তিল করে জমতে জমতে ক্ষোভ বিক্ষোভ একটা গণ অভ্যুত্থানের চেহারা নিয়েছে এবং তার ফলে আজকে আওয়ামী লীগ ক্ষমতার বাইরে, নেতারা দেশের বাইরে, নেত্রী, এই পরিস্থিতিটার জন্য আপনাদেরই গণতন্ত্র হত্যাই দায়ী, এরকম একটা প্রচার। না, এই জন্য আপনাকে আমি বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেছি। এখানে বাংলাদেশের ইতিহাসটা আমাদের পরিষ্কার একটা ধারণা থাকা দরকার। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কি ঘটেছিল, ঘটতে যাচ্ছিল। দেখুন, আমি যদি বলি এটা বাইডেন প্রশাসনের ডিপ স্টেটের রেজিম চেঞ্জের এজেন্ডা। মার্কিন দূতাবাসে বসে পিটার হার্স যেটা পরিচালনা করেছিল, প্রতিদিনই বিরোধীদের রাজনৈতিক অফিসের মতো তাদের লোকেরা মার্কিন দূতাবাসে বসে বসে পরিকল্পনা করেছিল, ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করেছিল। এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই। ইউনুস হচ্ছে ডিফেস্টেটেড ফেস এবং এই ইম্পোস্টার ইউনুস পাপেট, একটা বড় শক্তির পাপেট হিসাবে সেদিন এই ভায়োলেন্ট ইনসারেকশনের মুখচ্ছবি হিসেবে মঞ্চে আবির্ভূত হন। সেখানে রাজনৈতিক শক্তির মধ্যে জামাত শিবিরই ছিল মূল যারা জড়িত হয়েছিল। ছাত্রদের একটা বিরাট অংশ তারা প্রতারিত হয়েছিল। প্রতারণামূলক কৌশল অবলম্বন করে ছাত্র সমাজের আবেগকে এ উত্থানের সঙ্গে জড়ানো হয়েছে। একটু আবার এই প্রসঙ্গটায় আসছি যে আপনি যখন এই ট্রাইব্যুনালের রায়টা শুনলেন, সেই ভিডিওটা আমরা দেখেছি, হাততালিতে ফেটে পড়ছে ওই কোর্টরুম চত্বর। কিন্তু আপনি আমাদের বলুন কাদের সাহেব, যে এই রায়টাকে শোনার পর কি মানে খুব ভারাক্রান্ত লেগেছে, মানে নেত্রীর জন্য? আমি আপনাকে বলি, কোর্টরুমে যে হর্ষধ্বনি, যারা হর্ষধ্বনি দিয়েছে তাদের বেশিরভাগই হচ্ছে জামাত শিবির। ওখানে আওয়ামী লীগের সামান্যতম একজন কর্মীকেও ওই চত্বরে সেদিন ঢুকতে দেওয়া হয়নি। হাততালি যারা দিয়েছে, হর্ষধ্বনি যারা করেছে, তারা সবাই তাদের। এই রায় ঘোষণার পরে নেত্রীর সঙ্গে কি আপনার কোনো যোগাযোগ হয়েছে? যোগাযোগ তো আছে, কথা হয়েছে। আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে তার কি মতামত, মানে তার কি প্রতিক্রিয়া। তিনি প্রথম কথাই বলছেন
এটা এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড একটা ফার্স, একটা বায়াসড রায়। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, এটা তিনি বলেছেন। এভাবে বলেছে।